আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজের ক্লাস। এবং আজকে তোমাদেরকে আমরা 20 মার্কের মানে হচ্ছে তোমাদের এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেনের আনসারগুলো কিভাবে করতে হয় এবং গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে সেগুলো সলভ করাবো ইনশাআল্লাহ। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমাকে একটু বলো তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, তাদেরকে একটু মেনশন করে দিবে। হ্যাঁ, তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবে। আমি দেখতে চাচ্ছি কারা কারা অলরেডি শেয়ার করেছো, আমি একটু দেখতে চাই। ওকে, আচ্ছা। সো দেখো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে যত টেনশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি টেনশনটা হচ্ছে তোমাদের প্যাসেজ নিয়ে, তাই তো? সো আসলে প্যাসেজগুলো এত কম সময়ে তোমাদের সবগুলো প্যাসেজ, ইম্পর্টেন্ট প্যাসেজ পড়ানো আসলে অনেক কঠিন। বাট আমি চেষ্টা করব যে যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো আজকের ক্লাস এবং দরকার হয় আরও ক্লাস নিয়ে আমি ইনশাল্লাহ তোমাদের মাঝে এগুলো শেষ করে দিব। তবে একটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে ক্লাসে থাকতে হবে, ক্লাসে মনোযোগ দিতে হবে। তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, আমি দেখতে চাই কারা কারা অলরেডি ক্লাসে এসেছো, শেয়ার করেছো। ওকে, আচ্ছা। সো আমাদের আজকে টপিক হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে আনসারিং কোয়েশ্চেন। সো তোমরা জানো যে তোমাদের এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন এই দুইটা তো হচ্ছে 20 মার্ক থাকে। 5 মার্কস হচ্ছে এমসিকিউতে এবং আনসারিং কোয়েশ্চেন হচ্ছে 15 মার্কস। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিবে। আচ্ছা, এখন তোমরা একটু বিষয়টা বলবা যে তোমাদের যে সিন প্যাসেজগুলো আছে, তোমরা এক একজন এক এক বোর্ডের রয়েছো। কেউ ঢাকা বোর্ডের রয়েছো, কেউ সিলেট বোর্ডের রয়েছো, যদি সিলেট বোর্ডের পরীক্ষা অনেক পরে, চিটাগং বোর্ডের রয়েছো, অনেকে কুমিল্লা বোর্ডের রয়েছো, দিনাজপুর বোর্ডের রয়েছো, রাজশাহী বোর্ডের রয়েছো, অনেকে অনেক বোর্ডের রয়েছো। সো এইখানে আসলে দেখো, সব বোর্ডে কিন্তু একই প্যাসেজ আসবে না। আমি কিন্তু প্যাসেজের অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমরা দেখবা যে ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে। বাট আমি আজকের ক্লাসটা একটু ছোট করে নিব, জাস্ট অল্প কতক্ষণ সময় নিয়ে নিব। আমি তোমাদের প্যাসেজগুলো যদি তোমরা সময় দাও তাহলে হচ্ছে কাল পরশু ইনশাল্লাহ প্যাসেজগুলো পড়িয়ে দিব। বাট আমি আজকে জাস্ট কিভাবে তোমরা আসলে এত কম সময়ে প্র্যাকটিস করে যাবে, কিভাবে তোমরা পড়লে তোমাদের এমসিকিউটা ভালো আনসার করতে পারবা, তোমাদের যে আনসারিং কোয়েশ্চেন রয়েছে সেই আনসারিং কোয়েশ্চেনগুলো ঠিকভাবে করতে পারবা, সেগুলো আজকে তোমাদের মাঝে আমি দেখাবো। সো আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের কে কয়টা প্যাসেজ পড়েছো এ পর্যন্ত, কয়টা প্যাসেজ পড়েছো, তোমাদের যে প্যাসেজগুলো রয়েছে কে কয়টা প্যাসেজ পড়েছো। আচ্ছা, আমি তোমাদের কাছে আজকের একটা অ্যানাউন্সমেন্টও বলি যে আজকের ক্লাসটা আমি চেয়েছিলাম যে অনেকগুলো প্যাসেজ পড়াবো, বাট আমি আজকে ঢাকায় অফিসে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। সেই জন্য আমি জাস্ট আজকে একটু আলোচনা করব অল্প কিছুক্ষণ সময় নিয়ে, অ্যান্ড দেন আগামীকাল তোমাদের হচ্ছে অনেকগুলো প্যাসেজ পড়াবো, যে প্যাসেজগুলো তোমরা ভালোভাবে শিখে গেলে, ক্লাসটা করে গেলে তুমি শিওর থাকো যে তোমাদের প্যাসেজের যদি ফ্লো চার্ট আসে তাও পারবা, যদি তোমাদের কি বলে আনসারিং কোয়েশ্চেন আছে সেটাও পারবা, তোমাদের এমসিকিউ আসলেও পারবা, অ্যান্ড দেন তোমাদের যে সামারি আসে সেই সামারিও পারবা। অলরেডি তোমাদের সামারি ক্লাসটা নেওয়া হয়েছে, তারপরেও আমি সামারিটা বলে দিব ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটিতে আমি বেশিক্ষণ সময় নিব না, আজকের ক্লাসটা জাস্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আসলে আমাদের কিভাবে পড়তে হবে বা এই কম সময়ে আমরা প্যাসেজগুলো কিভাবে শেষ করব। দেখো, তোমরা অনেকেই বলছো, অনেকেই 10টা পড়েছো, কেউ 12টা পড়েছো, কেউ 14টা পড়েছো। সো তোমাদের প্যাসেজ কিন্তু আসবে টোটাল 3টা। কয়টা আসবে? 3টা। তোমাদের প্রশ্ন যখন পাবে দেখবে তোমাদের প্যাসেজ আসছে 3টা। একটা প্যাসেজ দিয়ে আসবে তোমাদের এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন, যেখানে 5 মার্কস অ্যান্ড 15 মার্কস, টোটাল হচ্ছে 20 মার্ক। আর আরেকটা প্যাসেজ যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের শুধু ফ্লো চার্টের জন্য আসবে বা ইনফরমেশন ট্রান্সফার, এটা থেকে আসবে। অ্যান্ড দেন 3 নাম্বার যে প্যাসেজটা আসবে
এই 3 নাম্বার প্যাসেজটা হচ্ছে সামারি লেখার জন্য আসবে। সো একটু খেয়াল করে দেখো যে তোমাদের যতগুলো প্যাসেজ আছে বইতে, এর মধ্যে যদি তুমি 10 থেকে 12টা বা 15টা পড়ে যাও, সেখান থেকে তুমি 3টা প্যাসেজ পাচ্ছ। আর এই 3টা প্যাসেজের মধ্যে তোমাকে প্রথমত যেই কাজটা খেয়াল করতে হবে বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ এবং আনসারিং কোয়েশ্চেন। এমসিকিউর জন্য যে প্যাসেজটা আসবে সেটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পড়তে হবে, কারণ এখানে তোমার টোটাল মার্কস হচ্ছে 20। আচ্ছা আসো, সো আমি তো একদিনে বা এক ক্লাসে সকল প্যাসেজ পড়াতে পারবো না, আর আজকের ক্লাসটা এমন ছোট হবে, বাট পরের ক্লাসে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট 7 থেকে 8টা প্যাসেজ পড়িয়ে দিব। আজকে আমি দেখি কতগুলো প্যাসেজ পড়ানো যায়। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা, বন্ধুদেরকে একটু জানিয়ে দিবা। আমি আবার বলছি, আমি এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি তোমাদের জন্য, আজকেও ইনশাল্লাহ তোমাদের এই ক্লাস থেকে অনেক কিছু পাবা। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। দেখো এইটা এখন রিডিং পড়ানো, একবারে ধরে ধরে যদি আমি পড়াই যে এইভাবে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, একজন বিখ্যাত দার্শনিক, ঠিক আছে, অ্যারিস্টটল সেইড, এভাবে যদি পড়াই তাহলে আসলে তোমাদের এই সেই সময়টা না। আমি সহজভাবে তোমাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ, সেভাবে তোমরা মাথায় রাখবা এবং পরীক্ষা হলে সেটা আনসার করে আসবা। দেখো এখানে কি বলা আছে, ম্যান ইজ বাই নেচার আর সোশ্যাল এনিম্যাল। এক কথায় এই প্যাসেজের যেই প্রথম সেন্টেন্সটায় যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে মানুষ সামাজিক জীব, সোশ্যাল এনিম্যাল। ভাইয়া পারবা না পড়তে? সোশ্যাল এনিম্যাল, সামাজিক জীব। এরপরে দেখো হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট দ্য ম্যান ইনস্টিংক্টস, যে মানুষ একবারে প্রবৃত্তিগতভাবে প্রাকৃতিকভাবে সিক্স কোম্পানি। এই কোম্পানি বলতে কোনো বড় কোম্পানি না, ঠিক আছে, বসুন্ধরা কোম্পানি এরকম কোনো কোম্পানি না, এটা হচ্ছে কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, বন্ধুত্ব, তাই না, সঙ্গ। সো এখানে তোমার মাথায় রাখতে হবে ভাইয়া, এটা হচ্ছে মানুষ কি চায়, সঙ্গ চায় অফ আদার্স, আরেকজনের। ইস্টাবলিশেস রিলেশনশিপ, তারা হচ্ছে সম্পর্ক কি করে, প্রতিষ্ঠা করে বা তৈরি করে। মাস লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড। দেখো ভাইয়া, মানুষ অন্যদের মানে হচ্ছে মানুষ মানুষের সঙ্গ চায়, মানুষ তাদের যেই রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করতে চায় প্রাণীদেরকে। অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, কিসের জন্য? এই যে মানুষ কোম্পানি চায়, মানুষ যে সঙ্গ চায়, দুইটা কারণ, একটা হচ্ছে ইমোশনাল আর একটা হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট। তাহলে দেখো ভাইয়া, এখান থেকে তোমাদের যদি আনসারিং কোয়েশ্চেন আসে যে মানুষ কেন সঙ্গ চায়, why do a man want to build or want to establish a company অথবা রিলেশনশিপ। তাহলে দুইটা কারণে, একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সাপোর্ট আর একটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট। সো এইখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এবং এই প্রশ্নটা আসলে তোমরা এইখান থেকে নিজেদের মতো করে লিখতে পারবে আশা করি। আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, পরেরগুলো তোমরা ক্লিয়ারলি আনসার করতে পারবা। এরপরে দেখো, আনলাইক দ্য অ্যানিমালস however man's relationship give meaning to his existence, এবং এই মানুষের এই যে সম্পর্ক, এটা কি করে, অস্তিত্ব প্রকাশ পায়। অ্যান্ড ইন্সপায়ার্স হিম, তাকে উৎসাহ দেয় টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে ভালো করতে, কর্মক্ষেত্রে ওয়ার্ক প্লেস কর্ম করতে ভালো করতে, এবং পেশায় কি করতেছে, ভালো করতে। তাহলে দেখো এখানে তিনটা জিনিস যে মানুষ উৎসাহিত হয় কি কি ক্ষেত্রে, তাদের শিক্ষা দীক্ষায়, তাদের ওয়ার্ক প্লেস কাজে, অথবা তাদের যেই পেশা আছে সেই পেশাতে তারা কি পায়, উৎসাহ পায়। তারপর দেখো রিলেশনশিপস আর ডিফারেন্ট কাইন্ডস। দেখো এই যে সম্পর্ক বিভিন্ন ধরনের, সাম আর ফ্যামিলিয়াল, কিছু সম্পর্ক হয় পারিবারিক, কিছু হয় ইন্টিমেট, অন্তরঙ্গ, খুবই সম্পর্ক ভালো, ফর্মড বাই দ্য ব্লাড বাই ম্যারেজ। দেখো তোমাদেরকে একটু বুঝাই, এই যে আমাদের সম্পর্ক তৈরি হয়, ফ্যামিলিয়াল সম্পর্ক তৈরি হয়। দেখো আমি তুমি যেখান থেকে আসছি, বা তুমি যদি চিন্তা করো, আমি একটু যদি ঠান্ডা মাথায় বুঝাই, ধরো তোমার দাদা দাদি, আমাকে একটু বলো তো, তোমার দাদা এবং দাদির সাথে কোনো ব্লাড রিলেশন আছে কি? বলো তো সবাই, একটু আমাকে প্রশ্নের উত্তর দাও, যে তোমার দাদা এবং দাদির সাথে ব্লাড, রক্তের সম্পর্ক আছে কি? ইয়েস অর নো, ইয়েস অর নো, সবাই একটু বলবা। রক্ত সম্পর্ক কি আছে?
অবশ্যই কি রক্তের সম্পর্ক নেই। দ্যাট মিন্স মাথায় রাখতে হবে এইখানে এই জায়গাটায় তাদের সাথে রক্তের সম্পর্ক নেই, তাদের সাথে সম্পর্ক হয়েছে ম্যারিজ, বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। বাট তোমার এই দাদা দাদি থেকে তোমার আব্বা হয়েছে। কে হয়েছে? আব্বা। তাহলে দেখো এই যে তোমার দাদা দাদির সাথে আব্বা সম্পর্ক কি? তোমার দাদা দাদির সাথে আব্বা সম্পর্ক হচ্ছে, এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে এই জায়গাটা হচ্ছে ব্লাড কানেকশন। এটা হচ্ছে কি ব্লাড কানেকশন। সবাই কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি ব্লাড কানেকশন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো পরবর্তীতে কি বলা হয়েছে। এইখানে ফ্যামিলিয়াল মানে হচ্ছে কি পারিবারিক সম্পর্ক, ইন্টিমেট বলো, যেটা হচ্ছে ব্লাড রক্তের দ্বারা হয়, অথবা সেটা কি হয়, সেটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে হয়। বুঝাতে পেরেছি? ওকে। তারপরে দেখো সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক হচ্ছে সামাজিক। তাহলে সামাজিক সম্পর্কগুলো কি কি একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে সামাজিক সম্পর্কগুলো হচ্ছে উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যেমন আমাদের বন্ধু বান্ধব রয়েছে। সাম আর মেড স্কুল, যেগুলো স্কুলে হতে পারে, অথবা হচ্ছে ক্লাসমেট, অথবা আমাদের দেখি যে আমরা সামাজিক সম্পর্ক আমাদের টিচারদের মাধ্যমে, যে তোমাদের সাথে আমার পড়ানো হচ্ছে, তোমাদের সাথে কি আমার কোনো ব্লাড কানেকশন আছে? না। দ্যাট মিনস এটা একটা কি সামাজিক সম্পর্ক। এটা হচ্ছে কি সামাজিক সম্পর্ক। তারপরে দেখো পরবর্তী যে বিষয়টা বলা হয়েছে, where we form close bonds with classmates, teachers, relationship also can be fostered in workplace। এছাড়াও রিলেশন কি কোনো কাজের ক্ষেত্রে হয় বা কর্মক্ষেত্রে হয়, পেশাগত দিক থেকেও হয়। এগুলো হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ। এগুলো হচ্ছে কি সোশ্যাল রিলেশনশিপ। ওকে, আচ্ছা। সো এতটুকু বিষয় তোমরা ক্লিয়ার কিনা বলো? জাস্ট আমি সামারি করে পড়াচ্ছি, একটু বুঝে বুঝে পড়াচ্ছি, কারণ একবার ধরে ধরে অনেক সময় লাগবে। এই জন্য যতটুকু বিষয় আনা দরকার ততটুকু বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে তোমরা কিভাবে এমসিকিউ অ্যান্সার করবা এবং তোমরা কিভাবে তোমাদের যে আনসারিং কোয়েশ্চেন হয় সেটা কিভাবে করবে সেটা আমরা দেখব। ওকে, সো আসো পরবর্তী দেখো, দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস। এবার দেখো এতক্ষণ বুঝিয়েছে কি মানুষে মানুষের সম্পর্ক, আর এখন সম্পর্ক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানুষ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক। মানুষ এবং কি প্রাণীর মধ্যে সম্পর্ক। সো কি কি হতে পারে? যেমন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েজ। যেমন দেখবা তোমরা ছোটবেলায় থাকতে, আমি ছোটবেলায় থাকতে, তোমরা ছোটবেলায় থাকতে দেখবা যে তুমি বড় কারো বা তোমার সমবয়সী কারোর সাথে ফ্রেন্ডশিপের চেয়ে তুমি কাদেরকে পছন্দ করতা? তুমি খেলনা, বিশেষ করে মেয়েরা পুতুল খেলনা, ছেলেরা গাড়ি, এই যে এদের সাথে সম্পর্কটা করতে পছন্দ করে। বিশেষ করে সকালে উঠেই ছোট ছোট বাচ্চারা দেখবা ধর বাবা মার খবর নাই, আগে হচ্ছে গাড়িটা কোথায় আছে, আগে হচ্ছে রেলগাড়ি কোথায় আছে, আবার হুন্ডা কোথায় আছে। দেখবে এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত। সো এইখানে যে সম্পর্কটা সেটা হচ্ছে কি মানুষ এবং হচ্ছে প্রাণীর বস্তু, যেখানে আমরা যেমন এখানে বলেছে দ্যাট টয়েস দ্যাট আর ক্যান নট পার্ট উইথ। অল দিস রিলেশনস keep us close to each other and provide all kinds of support, love and affection। বিশেষ করে বাচ্চারা দেখবা উফ তার খেলনা এগুলারে খুব, বিশেষ করে ছোট ছোট মেয়েরা পুতুল, এখন তো আসলে একটু মডার্ন হয়েছে, বাট আমাদের সময় দেখেছি যে পুতুল রে এমন ভাবে সাজায় মনে হয় যে রাতের ভিতর রাতে কি করে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ওই পুতুলে সাজা একবারে জ্বরে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, ওইটাই বলেছে যে লাভ এন্ড অ্যাফেকশন, সেখানে ভালোবাসা এবং স্নেহের বিষয়গুলো থাকে। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তির পরিবার নাই, ফিলস বুঝে দ্য পেইন অফ লোনলিনেস, সেই একমাত্র বুঝে যে একাকিত্বের যেই মানে মানে যে পেইন, সেই বিষয়টা বলা হয়েছে। অ্যান্ড আইসোলেশন, একাকিত্ব, লনলিনেস একাকিত্ব এবং বিচ্ছিন্নতা। আইসোলেশন মানে হচ্ছে কি বিচ্ছিন্নতা। সো এই ওয়ার্ডটা তোমরা সবাই মোটামুটি পরিচিত আছো। যখন আমাদের কোভিড-19 ছিল, করোনার সময়ে আমরা কিন্তু শুনেছি এই টার্মটা যে আইসোলেশন। সো এই ওয়ার্ডটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম ক্ষেত্রে। সো আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা। যারা বিচ্ছিন্ন থাকে, যারা একাকিত্ব থাকে, তারা আসলে বুঝে যে কেমন লাগে। তারপর there is no one to laugh or cry with him or her, যে এরকম কেউ নাই যে তার জন্য হাসবে অথবা কাঁদবে। when we share our joy with someone, যখন আমরা আমাদের আনন্দ কারোর সাথে ভাগাভাগি করি, it simply, এটা সাধারণত রিডাবলস, এটা কি হয় দ্বিগুণ হয়, এটা পুনরায় দ্বিগুণ হয়। কি হয়? and when we suffer our loss, যখন আমরা হচ্ছে কোনো ক্ষতির সম্মুখীন হই বা ক্ষতিগ্রস্ত হই, someone shares our sorrow, কেউ যদি এটা
কি করে ভাগাভাগি করে, দুঃখ ভাগাভাগি করে, একটু লেসেন একটু কমে। আমরা বলি না, ধরো তুমি খুব কষ্টে আছো, কেউ একজন এসে বললো এই থাক ভালো হয়ে যাবে, ভবিষ্যতে আরো ভালো করবা, তখন তোমার কাছে একটু মনে হয় কষ্টটা লাঘব হচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর দেখো উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। আমাদের আচ্ছা এখানে বাকি আছে রিলেশনশিপ আস দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। তার মানে হচ্ছে আমাদের আবেগগত যে স্বাস্থ্য, এটার জন্য অনেক বেশি প্রয়োজন। টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। এই যে সম্পর্ক, এই সম্পর্কে অবশ্যই কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে, এবং এই সম্পর্কে সম্মান থাকতে হবে। কি থাকতে হবে? সম্মান থাকতে হবে। লাভ ওয়ার দিস ইজ নিডেড, তার মানে হচ্ছে ভালোবাসা থাকতে হবে, এখানে বিশ্বাস থাকতে হবে, এখানে সম্মান থাকতে হবে, তাহলেই সেই রিলেশনশিপটা সেই রিলেশনশিপটা হচ্ছে তৈরি হবে। উই ক্যান নট বি সেলফিশ, আমাদেরকে স্বার্থপর হওয়া যাবে না। অ্যান্ড পসেসিভ, ওই তুমি এটা করবা না, এই ওইখানে গেছো কেন, এই তুমি চোখ বন্ধ করে ঘুমাইছো কেন, এই তুমি হাতে নিয়ে খাইছো কেন, এই যে পসেসিভনেস মানে মালিকানা, অধিকার খাটানো, এরকম করা যাবে না। ঠিক আছে, ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটা কার্যকরী সম্পর্ক তৈরি করতে চাই। দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইফেক্টিভ রিলেশনশিপ কিভাবে তৈরি করা হয়, বা কিভাবে একটা ইফেক্টিভ রিলেশনশিপ তৈরি হয়। সো এটা দ্বারা তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, বাট কোয়াইট অফেন উই সি পিপল কোয়ার্লিং, বাট আমরা মাঝে মধ্যে দেখি মানুষ ঝগড়া করে, মারামারি করে, ফাইটিং উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে মারামারি করে, হুইচ অনলি ব্রিক্স মাইজারি, যেটা শুধু কি আনে, ব্রিক্স মানে আনা, যেটা হচ্ছে দুর্দশা আনে, অ্যান্ড লস এট অল, এবং ক্ষতি আনে। তার মানে এখানে দেখো আমাদের এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা শুরুর দিকে ছিল মানুষ সামাজিক জীব, মানুষ সঙ্গ চায়। এখন সঙ্গগুলো বিভিন্ন ধরনের হয়, সেটা মানুষে মানুষের সঙ্গ হতে পারে, তারপরে প্রাণী বা বস্তুর সাথে হতে পারে। এরপরে বলেছে এই যে মানুষের সম্পর্কটা কয়েকভাবে হয়, ফ্যামিলিয়াল, এটা হচ্ছে পারিবারিক হয়, এটা সোশ্যাল হয়, এটা প্রফেশনাল হয়, তাই না ভাইয়া? দেখো এই বিষয়গুলো একটু মাথায় রাখো, তাহলে তুমি যদি এই প্যাসেজটা সামারিও আসে তাহলে তুমি কিন্তু লিখে আসতে পারবা। সামারিটা কি শুরু করবা? সামারি যদি আসে তাহলে শুরু করবে এইভাবে যে মানুষ সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল বিং। এরপরে হচ্ছে মানুষ কি চায়? কোম্পানি চায়। কিসের কোম্পানি চায়? মানুষের কোম্পানি হতে পারে, তারপর হচ্ছে প্রাণী বা বস্তুর হতে পারে। এরপরে দেখো এই যে সম্পর্কগুলো কি কি হয়, ফ্যামিলিয়াল পারিবারিক হতে পারে, সামাজিক সম্পর্ক হতে পারে, পেশাগত সম্পর্ক হতে পারে। তাহলে তিনটা সম্পর্ক তুমি লিখে দিয়ে আসো। দেখো যদি সামারি আসে এভাবে লিখে দিবে এটা থেকে। আমি কিন্তু সিকোয়েন্স গুলো বলে দিচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে, আমরা সামারি অলরেডি ক্লাস নিয়েছি। আবার ধরো প্রশ্ন আসলো যে কি কি ধরনের সম্পর্ক হতে পারে, আবার ধরো প্রশ্ন আসতে পারে যে কিভাবে একটা ইফেক্টিভ রিলেশনশিপ এস্টাবলিশ করা যায়। ঠিক আছে, সো এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে প্যাসেজটা পড়ছি, এই প্যাসেজগুলা আমাদের যেন ওইভাবেই বুঝতে সহজ হয়। এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদের কাছে আমি একটা মানে সবাই একটু কমেন্ট করবা, আমি কি তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো নাকি প্রত্যেকটা প্যাসেজ এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আজকে চলে যাব, কোনটা বেটার হয়? এমসিকিউ সলভ করলে কিন্তু অনেক সময় লাগবে। এখন তোমরা বলো আমি যে এই প্যাসেজটা পড়িয়েছি তোমাদেরকে, এই প্যাসেজটা মোটামুটি সবাই বুঝছো কিনা একটু বলো। আমি যদি একবার শুরু থেকে বলি যে মানুষ হচ্ছে ন্যাচারাল সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ সঙ্গ চায়, এবং মানুষের যে সম্পর্কগুলা এটা প্রফেশনাল হয়, সোশ্যাল হয়, এবং সেটা হচ্ছে একেবারে ফ্যামিলিয়াল হয়। ঠিক আছে, এরপরে মানুষ ফ্যামিলিগত সম্পর্ক দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বাই কানেকশন, যেমন আমাদের দাদা দাদির সম্পর্ক কিন্তু কি হচ্ছে, ব্লাড কানেকশনে হচ্ছে না, ম্যারিজের মাধ্যমে হচ্ছে, ম্যারিজ কানেকশন। আর আমাদের দাদা দাদি থেকে যে আব্বা হয়েছে, আমাদের নানা নানি থেকে যে আম্মা হয়েছে, তারা হচ্ছে ব্লাড কানেকশন। মা বাবা থেকে আমি হয়েছি, ব্লাড কানেকশন। আবার আমি বিয়ে করে আমার বউ হচ্ছে, এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে ম্যারিজ। তার মানে এই যে ফ্যামিলিয়াল সম্পর্কটা দুইভাবে হয়। তাহলে এখানে বুঝো ভাই, এই সিকোয়েন্সগুলো এভাবে বুঝলে আশা করি ক্লিয়ার হয়ে যাবা। এরপরে দেখো মানুষের এবং অ্যানিমেলের অথবা বস্তুর, খেলনার কিভাবে সম্পর্ক হয়, দেখবা এই জিনিসগুলা তাদের ইমোশনগুলা করা হয়। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ সলভ করাবো। এমসিকিউ সলভগুলো পরে ক্লাসে করাই, কারণ এমসিকিউ সলভ করালে অনেক সময় লাগবে। একটা প্যাসেজ পড়াতে আমার 1 ঘন্টা চলে যাবে, কারণ এমসিকিউ গুলো বুঝে বুঝে পড়াতো।
কম হোক তাও এমসিকিউ প্র্যাকটিস, বলো কোনটা? আমি চাচ্ছিলাম প্যাসেজগুলো আগে হচ্ছে তোমাদেরকে ধারণা দিয়ে দিতে, কারণ তোমরা তো ভাই এমসিকিউ সলভ করছো, এমসিকিউ সলভের ক্লাসটা পরে নেই, মানে পরের ক্লাসে। আজকে হচ্ছে প্যাসেজগুলো বুঝিয়ে দিই নাকি? আচ্ছা বলো, এই যে প্যাসেজটা পড়ালাম, তাহলে এইখানে যে জিনিসটা আমরা দেখলাম এতটুকু পর্যন্ত মোটামুটি সবাই ক্লিয়ার। এরপরে দেখো যে রিলেশনশিপ সাপোর্ট করে, এবং সেক্ষেত্রে একটা রিলেশনশিপ হতে হলে তোমার কি লাগবে? ট্রাস্ট লাগবে, রেসপেক্ট লাগবে এবং লাভ লাগবে, ঠিক আছে? এবং মানুষের যে আবেগগত হেলথ, এটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যখন দেখি যে মানুষ কি করে, কোয়ার্লিং করে, মানে হচ্ছে ঝগড়াঝাটি করে, মারামারি করে, এটা শুধু কি আনে? এটা লস, ক্ষতি আনে আর মাইজারি আনে, মানে হচ্ছে দুর্দশা আনে, আর কিছুই আনে না, ঠিক আছে? ওকে ভাইয়া, 5টা করে করান। আচ্ছা এখানে তোমাদের অনেক সময় লাগবে 5টা করাই। আচ্ছা 5টা করাই বা অনেকগুলো সময় লাগবে। আমার মনে হয় যে আগে প্যাসেজগুলো বুঝিয়ে দিই, কারণ এগুলো সব আছে। পরের ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে কি করি, পরের ক্লাসে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাই। কারণ এখন যদি আমি এমসিকিউ সলভ করাই, অনেক টিচার এখন এসে এমসিকিউ সলভ করায়, আরে ভাই তোমাদের সাথে মজা করতেছে, তোমাদের হাতে সময় নাই। এই যে প্যাসেজটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম, তোমার মাথায় যদি থাকে তুমি এমনি এমসিকিউ সলভ করতে পারবা। সো আমি সলভ করাতে গেলে কোনো সমস্যা নেই, আমি কিন্তু এমসিকিউ সলভ করার জন্য এমসিকিউ দিয়েছিও, বাট আমি চাচ্ছি যে আগে তোমাদেরকে পড়াই। হ্যাঁ, তার মানে তোমাদের যদি কমন এসে যায় তুমি পারবা, যেভাবেই আসুক, এমসিকিউ আসুক, সামারি আসুক, তারপর হচ্ছে আচ্ছা এখান থেকে ফ্লো চার্ট কি আসতে পারে? ধরো আগের যে প্যাসেজটা পড়ালাম এটা থেকে ফ্লো চার্ট আসতে পারে। ফ্লো চার্ট আসতে পারে যে মানুষ কিভাবে রিলেশনশিপ তৈরি করে, অথবা মানুষের নেচারটা কি, মানুষের নেচারটা কি, মানুষ সামাজিক জীব, মানুষ কোম্পানি চায়, মানুষ হচ্ছে রিলেশনশিপ তৈরি করে, মানুষের রিলেশনশিপগুলো এরকম এরকম। তো তুমি যদি ফ্লো চার্টও আসে তাও অ্যান্সার করতে পারবা, সামারি আসলো আমি যেভাবে পড়ালাম সেভাবে অ্যান্সার করতে পারবা, পারবা না ইনশাল্লাহ? বাট আমি চাচ্ছি ইফেক্টিভ পড়াশোনা হোক তোমাদের, ঠিক আছে? আচ্ছা আসো পরেরটা দেখো। নেক্সট এই প্যাসেজটাও অনেক ইম্পর্টেন্ট। আমি আবার বলছি ভাইয়া, অনেকে বলছো ভাইয়া এমসিকিউ সলভ করান, এমসিকিউ সলভ করালে আমার খুব মানে নিজেকে খুব মানে ইয়া লাগবে, বাট ভাই সময় নষ্ট করা যাবে না, এই জন্য আমি চাচ্ছি প্যাসেজগুলো আগে তোমাদের বুঝিয়ে দিতে। দেখো এখানে কি বলা আছে, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজন। আমরা টাকা পয়সা অর্থ কি করে থাকি, খরচ করে থাকি বিভিন্ন কারণে, এটা আমরা সবাই জানি। কি কারণে? এর মধ্যে আমরা খাবার ক্রয় করি, আমরা বস্ত্র ক্রয় করি, এবং প্রয়োজনীয় যে নিত্য সামগ্রী সেগুলো কি করি, ক্রয় করে থাকি। পে ফর ডিফারেন্ট সার্ভিস, আমরা বিভিন্ন সার্ভিসের জন্য কি করে থাকি, আমরা অর্থ প্রদান করে থাকি। ধরো আমাদের যদি একটা পেইড কোর্স হতো, এই ক্লাসগুলো যদি ধরো এই যে তোমরা আমার থেকে ক্লাস নিচ্ছ, আমার থেকে পড়ছো, এটা কিন্তু তোমরা সার্ভিস নিচ্ছ, তোমরা কোনো প্রোডাক্ট কিনতেছো না। তাহলে এটার জন্য আমরা কি করে থাকি, এই সার্ভিসের জন্য আমরা হচ্ছে টাকা অর্থ ব্যয় করে থাকি। এবার দেখো এন্টারটেইন পিপল, বিনোদন দিয়ে আমরা অর্থ ইয়ে করে থাকি। তারপর হচ্ছে ট্রাভেল টু প্লেস, আমরা যখন ঘুরতে যাই, আমরা যখন কোথাও ট্রাভেল করতে যাই সেখানে কিন্তু আমরা অর্থ ব্যয় করি। তারপর হচ্ছে হেল্প আদার্স, আমরা যখন কাউকে হেল্প করব, যে নেন কিছু কিনে খেন, অথবা চাল কিনেন, গম কিনেন, যেটাই হোক, আমরা কিন্তু অর্থ দিয়ে কি করে থাকি, অথবা তাকে চাল কিনে দিলা, এটা কেন কি অর্থ ব্যয় হচ্ছে। তারপরে দেখো ইন নিড অর ইনভেস্ট ইন বিজনেস, অথবা আমরা টাকা কি করি, বিনিয়োগ করি। স্পেন্ড মানি এভরিডে, থাস এইভাবেই আমরা প্রতিদিনই আমরা কি করছি, অর্থ ব্যয় করছি। দেখো ভাইয়া, তাহলে এইখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? যদি এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ আসলে এভাবে হতে পারে যে উই বাই অথবা উই স্পেন্ড মানি ফর, একটা হাইফেন দিয়ে দিল, তারপর তুমি অপশনে ফুড থাকতে পারে, ক্লোজ থাকতে পারে, অথবা অল অফ দ্য অ্যাভাব থাকতে পারে। অ্যান্সার কিন্তু এমসিকিউতে, তোমার এখান থেকে এমসিকিউ থেকে একটা প্রশ্ন আসতে পারে। আবার ধরো এখান থেকে তোমার এমসিকিউ না এসে তোমার একটা প্রশ্ন আসলো যে আমরা কিভাবে অর্থ ব্যয় করি, হাউ ডু উই স্পেন্ড আওয়ার মানি ইন এভরিডে লাইফ।
তাহলে ভাইয়া এখান থেকে তোমার এই প্রশ্নটা আসতে পারে, তাহলে তুমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিতে পারবা, আমরা খাবার ক্রয় করে, আমরা বস্ত্র কিনে, আমরা হচ্ছে ইনভেস্ট করে নিত্য সামগ্রী কিনে, আমরা সার্ভিস নিয়ে, আমরা ট্রাভেল করে, আমরা মানুষদের হেল্প করে বিভিন্নভাবে এই জিনিসগুলো বসায় দিবা, শেষ। তাহলে ভাইয়া এই জিনিসটা সবাই ক্লিয়ার? প্রথম প্যাসেজটা সবাই ক্লিয়ার? এরপরে দেখো প্যাসেজের দ্বিতীয় জায়গায় কি বলা আছে, ইনফ্যাক্ট বস্তুত বা বাস্তবিক অর্থে স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। এই যে ব্যয় করা এটা আমাদের জীবনের একটা অংশ, ঠিক আছে? স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই ইউ স্পেন্ড। দেখো এই স্পেন্ডিং মেক আস হ্যাপি, এই যে ব্যয় করছি এটা আমাদেরকে খুশিও করতে পারে, এটা আমাদেরকে আবার কি করতে পারে, অখুশিও করতে পারে। এটা ডিপেন্ড করে, নির্ভর করে, কোথায় নির্ভর করে? ওয়াই অ্যান্ড হাউ উই স্পেন্ড, আমরা কেন ব্যয় করছি এবং কিভাবে ব্যয় করছি। ধরো তুমি তোমার পরিবারের বড় ছেলে, তুমি চাকরি পাইলা, চাকরি পাওয়ার পরে তোমার মানে বাসার ছোট বোন বললো এই ভাইয়া আমাকে একটা স্কুল ব্যাগ কিনে দাও। সো এটা দিয়ে তুমি টাকা দিয়ে হ্যাপি হইতে পারো, আবার চিন্তিস টাকাটা চলে গেল, আনহ্যাপি হইতে পারে। অথবা তুমি ধরো মাইনকা চিপায় পড়ছো, মাইনকা চিপায় বুঝছো, ধরো রেস্টুরেন্টে খাইতে গেলা, খাইতে যাওয়ার পরে তুমি ভাবছো তোমার তোমার সাথে যে এসেছে সে তোমার বিলটা দিবে, ওফ খাওয়া দাওয়া তো সেই করলা। যখন বিলটা আসলো তখন বললো যে হায় রে আমি তো মানি ব্যাগটা রেখে আসছি, তখন তুমি মানি দিলা, তখন চিন্তা করলো ধুর বেটা, তখন তুমি কিন্তু হ্যাপি হবা না, তুমি কিন্তু অখুশি হবা, তাই না? সো এটাই বলছে হাউ অ্যান্ড ওয়াই উই স্পেন্ড, আমরা কেন এবং কিভাবে সেটা কি করি, ব্যয় করে থাকি। এরপর দেখো when we spend money on things, যখন আমরা অর্থ ব্যয় করি on things ওইগুলোতে that we need and within our limit, আমরা তখনই দেখো যখন আমরা কি করি, অর্থ ব্যয় করি on things বস্তুগুলোতে বা যে জিনিস কিনতেছো, then we need within our limit, আমাদের লিমিটের মধ্যে, ঠিক আছে? তার ইজ গুড। ধরো তোমার একটা বাজেট, তোমার বাজেট হচ্ছে তুমি হচ্ছে 2500 টাকা দিয়ে একটা ড্রেস কিনবা, ওফ তোমার পছন্দ হয়েছে, এখন দাম চাইলে হচ্ছে 12,000 টাকা, বিশেষ করে দেখবা বিভিন্ন দোকানে 12,000 টাকা চাইছে। এখন তুমি প্রথম বললা 1200, 1300, 1400 বলতে বলতে এরপরে তুমি 2500 টাকা দিয়ে কিনলে, এরপর তোমার কাছে মনে হলো ওফ আমার লিমিটের মধ্যে আছে, আমি জিতছি, তুমি তো খুশি হও, ঠিক আছে? সো এখানে দেখো when it becomes a compulsive behavior it makes life stressful, এখন দেখো when it is compulsive, বাধ্যতামূলক ভাবে, ধরো স্বাভাবিকভাবে তোমার কাছে টাকা নাই, বাজেট হচ্ছে 2500, দোকানদার বললো যে নেন 3500, এটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, বাধ্যতামূলক হয়ে তখন আরেকজন থেকে ধার নেওয়া, তোমার কিন্তু তখন ওই বিহেভিয়ারটা স্ট্রেসফুল হবে যে কবে আবার টাকা দেবো, পছন্দ হয়েছে কিন্তু নিতে পারলাম না, বা তুমি নিলা খুব প্রেশারের মাধ্যমে নিলা, এই বিষয়টা তোমার মধ্যে কি স্ট্রেস তৈরি করবে। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং, দেখো অযথা খরচ বা খরচ, বেন্ড ওয়ান মিন্স, দেখো বেয়ন্ড ওয়ান্স মিন্স মানে হচ্ছে কারো আয়ত্তের বাহিরে, ঠিক আছে? পকেটে নাই 2 টাকা, ভাব নাই 10 টাকার, এরই বলে পকেট, এরই বলে আয়ত্তের বাইরে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে বেন্ড ওয়ান্স মিন্স মানে কারো সাধ্যের বাইরে অথবা কারো আয়ত্তের বাহিরে হ্যাজ সাম ব্যাড ইফেক্টস। ধরো আমরা বলি না ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখো, তার মানে হচ্ছে তোমার মধ্যে বা তোমার আয়ত্তের মধ্যে যেটা নাই তুমি সেটা কেনার জন্য কি করতেছো, স্বপ্ন দেখতেছো, ঠিক আছে? বাঙালিরা মানে সুপার হিটে উঠার জন্য, কোয়ালিফাই করার জন্য তাদের অবস্থা নাই, তারা ভাবে যে চ্যাম্পিয়ন হয়ে যাবে, চ্যাম্পিয়নের উঠে যাবে। সো এরকম হচ্ছে বেয়ন্ড ওয়ান মিন্স, তার মানে হচ্ছে কারো সামর্থ্যের বাইরে, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস। এই যে আমরা বাঙালিরা খেলা দেখি, পরে যখন জিতে না তখন হচ্ছে যে খারাপ লাগে, ইট ইজ ব্যাড ইম্প্যাক্টস বা ইফেক্টস, ঠিক আছে? ফর ওয়ান থিং ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, এটা হচ্ছে কি করে, এটা মানুষের অর্থনৈতিক ধ্বংস আনে, অন ডেট ঋণ আনে, এন্ড ফর অ্যানাদার অন্যদের জন্য। ধরো তোমার বাবা বলছে এই তোরে 2000 টাকা দিলাম, তুই হচ্ছে ড্রেসটা কিনে নিয়ে ঈদের বাজার করবি, তাহলে এটা কিনে নিয়ে যা। এখন তুমি তো ইচ্ছো মনে মনে হচ্ছে, আমরা তো অনেকে জমিদার বেটা হয়ে যাই মনে মনে, কিন্তু বাপ যে কষ্ট করে 2000 টাকা অনেক কষ্ট করে খরচ করে, মানে তোমার জন্য খরচ করার জন্য দিছে, অনেক পরিশ্রম করে টাকাটা আনছে, সেটা তোমার মাথায় নাই। এখন তুমি চিন্তা করলো 2000 টাকা দিছেন, দাঁড়া এই বন্ধু দে তো 3000 টাকা আরো দে, টোটাল 5000 টাকা নিয়ে তুমি কি করলা, খরচ করে ফেললা। তখন তুমি কি লাভে আছো না ডেপ্টে আছো?
তুমি ঋণে আছো, কিসে আছো? ঋণে আছো। তুমি ফাইন্যান্সিয়াল রুইনে আছো, তুমি হচ্ছে অর্থনৈতিকভাবে ধ্বংস হচ্ছ, ঠিক আছে? ফর অ্যানাদার ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস। এবং এটা কি হচ্ছে? এটা অন্যদের জন্য। ধরো তুমি তোমার বাবা থেকে জোর করে টাকা চাচ্ছ যে আমার এটা লাগবেই, এটা কিন্তু তোমার বাবা কিন্তু খুশি হবে না, সাধ্যের বাইরে গেলে খুশি হবে না, ঠিক আছে? উইথিন ফ্যামিলি এই যে তখন সেটা অসুখী ভাব নিয়ে আসবে। পিপল হু ওভার স্পেন্ট, যে অযথা খরচ করে, অনেক খরচ করে, আর নেভার স্যাটিসফাইড উইথ, সে কখনো কি হয় না, সে কখনো সন্তুষ্ট থাকে না। ওই যে বলে না যে বন্ধু আমার এমনই একজন, কলিজাকে এটা খাওয়াই দিলেও বলে কলিজার ভিতরে নাকি লবণটা কম হয়ে গেছে। সো যখন দেখবে তুমি ওভার স্পেন্ড মাইন্ডেড, তুমি কিছুতে সন্তুষ্ট হচ্ছ না, তুমি প্রত্যাশা যেটা করছো অনেক হাই, বাট তোমার সেই প্রত্যাশা অনুযায়ী তোমার সেই জায়গাটা তৈরি হয় নাই, তখনই হচ্ছে অসন্তুষ্টতা হয় এবং স্যাটিসফাইড হয় না হোয়াট দে হ্যাভ। তারা কিন্তু কি হয় না, চিন্তা করে দূর আমার কিছুই, কিন্তু সে নিচের দিকে তাকায় না, খালি উপরের দিকে তাকাতে চায়। এরপর দেখো কি বলেছে, দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় কি ব্র্যান্ডের প্রতি আগ্রহ থাকে, ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস, এবং অনেকের আসলে মানসিক বা মনস্তাত্ত্বিক প্রবলেমও হয়। নাওডেজ কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন স্টোরস, যে বর্তমানে, আচ্ছা এটা নিয়ে আরো কথা বলা যায়, আমি বলি। ওভার এ পিরিয়ড টাইম ইট বিকামস অ্যান সরি এখানে ব্র্যান্ডস, তারা ব্র্যান্ডের প্রতি কি হয়, অ্যাডিক্টেড হয়। বিশেষ করে দেখো একটা টি শার্ট বা একটা জামা তুমি কিনতে পারো 700 টাকা দিয়ে, বাট ওই টি শার্টটাই আবার ব্র্যান্ডের দোকানে গেলে ওই টি শার্টটা না একটু হয়তো আকাশ পাতাল ডিফারেন্স, না একটু, সেটা আবার হয়ে যায় 2500 টাকা। তো ব্যাপারটাই হচ্ছে যে এরা হচ্ছে খালি ব্র্যান্ডের দিকে তাকায় এবং তাদের ফ্যাশন আইটেম, ডিজাইন, ক্লোথস, ইটিজি বিভিন্ন জিনিস কিনে। ওভার এ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যান অ্যাডিকশন হুইচ মে ইভেন্চুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, এবং একটা সময় এটা আসলে মনস্তাত্ত্বিক প্রবলেম বা সমস্যা তৈরি করে। নাওডেজ কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন স্টোরস, স্বাভাবিক এখন বর্তমানে কি হচ্ছে জানো, এই যে ভোগ্যপণ্যগুলো, কনজিউমার আইটেমস মানে কি ভোগ্যপণ্য, এগুলো ডিসপ্লে, দেখবা যে এরকম ডিসপ্লে করে রাখে এরকম দিয়ে, ঠিক আছে? মানে যেটা সবচেয়ে চোখে পড়ার মতো সেটা আগে সামনে নিয়ে রাখে। তো এটা কি করে দোকানে ডিসপ্লে করে রাখে, অর ইন অ্যাডভার্টাইজমেন্টস ইন ওয়েজ দ্যাট দে ক্রিয়েট আ ফিলিংস অফ ইমিডিয়েট নিড, ঠিক আছে? দেখবা যে এরকম ড্রেস নিয়ে সো বিউটিফুল, সো কি জানা, সো গর্জিয়াস না কি যেন বলে, হ্যাঁ ও সো এলিগ্যান্ট, হ্যাঁ এই জিনিসগুলা বলে আমাদেরকে কি করে আকৃষ্ট করে, ভোক্তাদের কি আকৃষ্ট করে। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই, আমরা সেগুলো কেনার জন্য কি করি, মানে আমরা লোভে পড়ি, আমরা সেগুলোর জন্য মানে কিনবো করি। ইউজ অর কনজিউম থিংস ইভেন ওয়েন উই ডোন্ট হ্যাভ আ জেনুইন নিড, আমরা অনেক সময় আমাদের যখন প্রকৃত নিড, মানে আমাদের যখন এটা প্রয়োজন না, তারপর আমরা এটা কি করি থাকি, কেনার জন্য চাই, ওই যে লোভ দেখায়, সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুকিং লাইক এ ওয়াও, ঠিক আছে? সো এরকম যখন বলে তখন হচ্ছে যে আমরা এটা আকৃষ্ট ফিল করি। উই অল নিড টু বি কেয়ারফুল হিয়ার, আমাদের সবাইকে কি করতে হবে, কেয়ারফুল হতে হবে। সেলস পারসন অফেন এনকারেজ কাস্টমার্স টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম, আপা এটাই বেস্ট, আপা বাজারের সেরা, আপনার দিকে খালি তাকায়া থাকবে, আপা আপনার লাগবে চাইয়া, ঠিক আছে? আপনার দিকে যখন সবাই চাইয়া থাকবে আপনাকে লাগবে চাইয়া। সো ব্যাপারটা হচ্ছে এইভাবে এত ফ্ল্যাটারিং করে, তোষামত করে। আপা আবার যদি বলে ভাই আমার আক্কাস লাগতেছে, আপনার ঝাক্কাস নিয়ে নেন, এটা বেস্ট আপনার জন্য, ঠিক আছে? সো এই জিনিসগুলো দিয়ে আমাদের লোভ দেখায়, কি করে লোভ দেখায়, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, এইখানে যে বিষয়টা আছে, আমরা দেখো প্যাসেজটা একটু বড়, এই জন্য আমি একটু জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমি যখন সামারি করে দিব, এটা পড়ার পর যখন তোমাদেরকে বলে দিব কিভাবে মনে রাখবা বা কিসের পরে কি আসলো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারো। দেখো, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এই যে বলে ভাই এটা একবার তোমার জন্য একবারে সেই মানাইছে, পারফেক্ট, ঠিক আছে? and they would say or you look so stunning in that dress, তোমাকে সে স্টানিং লাগতেছে, লুকিং লাইক এ ওয়াও লাগতেছে, ঠিক আছে? নেভার ফরগেট দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, মনে রাখবা শুধু যে তোমাকে বলতেছে যে আপনার সেই লাগতেছে, এই কথা সে আরো অনেককেই বলে, এটা তোমার মাথায় রাখতে হবে। যখন কাস্টমারকে ইনফ্লুয়েন্স করার জন্য দোকানদার বলে লুকিং লাইক এ ওয়াও, সো স্টানিং, আপনার এই ড্রেসে সেই লাগতেছে, ওই সকল কাস্টমারই বলে আপনার সেই লাগতেছে, ঠিক আছে? সো তারপর দেখো, ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ড, এটা বেটার, এদের দ্বারা কি হবে না, এটার দ্বারা প্রভাবিত হবে না। দে ইউজ দিস ওয়ার্ডস টু প্লেজার দ্য কাস্টমার্স, টু প্লিজ দ্য কাস্টমার্স, তারা হচ্ছে এই কথাগুলো বলে কাস্টমারদেরকে সন্তুষ্ট করার জন্য, অ্যাজ দ্য মোর
আর কাস্টমার বাই, যাতে করে কাস্টমার বেশি কিনে। দ্য হায়ার দ্য প্রফিট ইজ, এবং যখন তারা কিনবে তারা প্রফিটটা কি আসবে, হায়ার আসবে। এবার দেখো ওভার স্পেন্ডিং নিয়ে বলছে, ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং। এখন দেখো এই যে আমরা অধিক খরচ করি, অযথা খরচ করি, অযথা ব্যয় করি, এটা শুধু এইখানে না, এটা আরো কয়েক জায়গায় আছে, ঠিক আছে? এটা আর কয়েক জায়গা আছে, শুধু আমাদের শপিং এর। এটা অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল সাচ এজ ইটিং আউট। আমরা যখন খাইতে যাই, মানে তুমি যখন ধরো বড় বড় রেস্টুরেন্টে যাও, দেখবে এক এক জায়গায় পিৎজা এক এক জায়গায় এক এক রকম দাম। এটা এখানে বলা আছে, আরো সুন্দরভাবে বলবে। মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন এ রেস্টুরেন্ট। যখন রেস্টুরেন্টে যায়, অর্ডারের পরে অর্ডার, একটার পরে একটা খালি দিচ্ছেই অর্ডার, কিন্তু আলটিমেটলি দে ক্যান ইট অনলি সাম অফ দেম, তারা অল্প কিছু সেখান থেকে খায়, অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড। এখানে কি হয়, সেগুলো অবশ্যই কি হয়ে যায়, এখানে যে অপচয় হয় এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, ইটস নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড। এটা আসলে এরকম দায়িত্ববদ্ধ কোনো দৃষ্টিভঙ্গি না। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট। দেখো আমাদের এই খাবার নষ্ট করা উচিত না, বা আমাদের এটা নষ্ট করা যাবে না, আমরা নষ্ট করতে পারি না, কারণ আমরা এটা কি করে থাকি, টাকা দিয়ে কিনেছি। ইয়াং পিপল ইন এ শপিং মল often looked at an item on display and think, oh, I must buy this. দেখবা যে বাচ্চা কাচ্চারা বলে, এই আমার এটা কিনতে হবে, এটা আমার কি কিনতে হবে, আই রিয়েলি নিড দিস, আমার আসলেই দরকার। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, কিন্তু তাদের মানি ব্যাগে কোনো টাকা নাই, এই কথাটা বলেছে, তাদের মানি ব্যাগে কোনো কি টাকা নাই। সো দে ইউজ ক্রেডিট কার্ডস। এখন কথা হচ্ছে দেখো, ক্রেডিট কার্ডের একটা কুফল আছে, বুঝছো? সো ক্রেডিট কার্ডের একটা কুফল, ধরো ক্রেডিট কার্ড মানে কি, তুমি হচ্ছে ধার করে ব্যাংকের থেকে টাকা নিচ্ছ, এখন তোমার কাছে টাকা নাই, পকেটেও টাকা নাই, এখন চিন্তা করছো, ও আমার তো কার্ডে টাকা আছে, তখন কি করে, এই ক্রেডিট কার্ড ইউজ করে। বাট এটা কিন্তু একটা লোন। তোমার কিন্তু প্রশ্ন আসতে পারে যে ক্রেডিট কার্ড, আচ্ছা কি কি আসতে পারে এটা পরে বলবো, হ্যাঁ? তারপর দেখো, ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ হুইচ মাইট লিড দেম টু ডেট ট্র্যাপ, এবং তারা এই লোনের ফাঁদে পড়ে যায়, ঋণের ফাঁদে পড়ে যায়। সামটাইমস চিলড্রেন ইনজিস্ট অন বাইং থিং, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বলে, আব্বু আমার এটা লাগবে, এই যে দেখো, দ্যাট দেয়ার প্যারেন্টস কি বলে, দেখো এখানে তাদের প্যারেন্টসকে বলে ক্যান নট পে উইদাউট স্ট্রেসিং দেয়ার বাজেট। এই বাচ্চারা কি করে, অনেক অনেক বেশি জেদ করে, বাট তাদের বাবা মার কাছে কিন্তু এই বাজেটটা থাকে না। দিস মে হ্যাপেন বিকজ দ্য চিলড্রেন ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। এখন কেন হয়, ওই যে আমার বন্ধু রাফি এটা কিনেছে, আমার বান্ধবী রিদিশ এটা কিনেছে, আমাকে কিনে দাও, কিনে দিতেই হবে, এই জায়গায় কিন্তু আমরা জেদ করে থাকে, আমরা দেখি, তাই না? ওকে, এরপর দেখো, ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, বাট এটা ঠিক না, এটা হচ্ছে একটা কি হয়ে যায়, অভিশাপ বা বোঝা হয়ে যায়। ফাইনালি, ডোন্ট গেট ট্র্যাপড বাই দ্য গ্লোজি অ্যাডভার্টাইজমেন্ট। সবশেষে কি বলছে জানো, চাকচিক্যময় কোনো বিজ্ঞাপন দেখে কি হবে না, আকৃষ্ট হব না, অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট, সেটা টেলিভিশন হোক ইন্টারনেট হোক। ইউ শুড রাদার আস্ক ইউরসেলফ, তুমি তোমাকে প্রশ্ন করো, ডু আই নিড দিস, আমার কি আসলে এটা প্রয়োজন? The best way to control the habit or spending is not to think what I need but I can do without it. আমার কি এটা প্রয়োজন, অথবা চিন্তা করবা বাট আই ক্যান ডু উইদাউট ইট, আমি এটা করতে পারবো এটা ছাড়া, মানে এটা ছাড়াও চলবে, এরকম যদি হয় তাহলে বিষয়টা হবে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, এই প্যাসেজ একটু বড় ছিল, আমি তোমাদেরকে একটু সিম্পলি বুঝিয়ে দেই। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের আসলে আমরা অর্থ ব্যয় করে থাকি, আমরা কেনাকাটায়, অথবা আমরা সেবার মাধ্যমে, আমরা সেবা পাই, যে সেবা পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু অর্থ ব্যয় করে থাকি, এবং কি কি কারণে ব্যয় করে থাকি এটা কিন্তু প্রথমে বলা আছে। এরপর আসলে ওভার স্পেন্ডিং, এই যে অত্যধিক ব্যয় বা অধিক ব্যয়, এটা নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলেছে। হ্যাঁ, স্পেন্ডিং হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট, এবং এইটা আমরা জানি সবাই হচ্ছে কি করে থাকি, বাট আননেসেসারি স্পেন্ডিং অথবা ওভার স্পেন্ডিং কি কি ধ্বংস আনতে পারে, কি কি ক্ষতিকারক প্রভাবের মধ্যে পড়ে, সেটা তোমার প্রশ্ন আসতে পারে। তাহলে কি হতে পারে, ফাইন্যান্সিয়াল রুন হতে পারে, ডেপ্টে পড়তে পারো, এটা আনহ্যাপিনেস তৈরি করতে পারে, এটা তোমার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে, ঠিক আছে?
এই জিনিসগুলো তুমি কিন্তু প্রশ্ন আসলে লিখে দিতে পারো। সো আমি জাস্ট আজকে আলোচনা করে যাচ্ছি, যখন তোমাদের প্রশ্ন সলভ করাবো তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবা। এরপরে দেখো এই জায়গাটায় আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কিছু কিছু আমাদের বাজে অভ্যাস আছে, যারা ওভার স্পেন্ডিং করে, যারা হচ্ছে যাদের সাইকোলজিক্যাল প্রবলেমসও বলা হয়েছে, যাদের অ্যাডিকশন আছে অনেক বেশি ক্রয় করার জন্য। যেমন আমি আমাদের গত ঈদে একজন ভাইরাল হয়েছে এক আপু বলল যে আমি মাত্র 2 লাখ টাকার শপিং করেছি, আমার অনেক কিছু বাকি আছে। সো এই যে ওভার স্পেন্ডিং এর যে তকমাগুলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই বিষয়টা নিয়ে বলার পরে তারপরে বলেছে যে আসলে এইখানে কাস্টমাররা তোমাকে অনেকভাবে প্রলোভন দেখাবে যে এটা আপনার জন্য বেস্ট, আপনি এটা পড়লে অনেক সুন্দর লাগবে, এরকম অনেক কিছু কিন্তু তোমাকে বলবে। বাট সেগুলোতে কি হওয়া যাবে না, সেই কথাগুলোর মাধ্যমে তোমাকে অবশ্যই মানে কি করা যাবে না, এত বেশি যেটাকে বলা হয় মানে হ্যাঁ আমাকে তো পুরো রাজা রানী বানিয়ে দিচ্ছে, আমি একটা কিছু না নিলে হয়। সো এইখানে আসলে তুমি কিভাবে মানে একটা জামা কিনতে বা কোনো প্রোডাক্ট কিনতে নিজে অন্যের মাধ্যমে ইনফ্লুয়েন্স হও, সেই কথাটা বলা হয়েছে। এরপরে আবার খাওয়া দাওয়ার বিষয় বলা হয়েছে যে আমরা যতটুকু খেতে পারবো তার চেয়ে বেশি অর্ডার দেই, অ্যান্ড দেন পরে না খেতে পারার কারণে সেটা কি হচ্ছে, নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। অ্যান্ড লাস্ট যেই একটা মেসেজ এখানে বলা হয়েছে যে ডু আই নিড দিস, যে আসলে ওভার স্পেন্ডিং থেকে বাঁচার জন্য একটা প্রশ্ন নিজেকে করতে হবে, সেটা হচ্ছে আমার কি এটা প্রয়োজন। আরো যদি একটু গভীরে যাও, যদি এভাবে বলো যে এটা ছাড়া কি আমার চলবে না, এরকম করলে আরো বেশি কি ওভার স্পেন্ডিংটা কমে। সো ওভার স্পেন্ডিং নিয়ে তোমাদের এখান থেকে কিন্তু কি প্রশ্ন আসতে পারে। সো ওভার স্পেন্ডিং নিয়ে তোমাদের ফ্লো চার্ট আসুক বা যেভাবে আসুক, এই জিনিসগুলো তোমরা আশা করি এইখান থেকে বুঝে বুঝে অ্যান্সার করতে পারবে। সো অনেকেই দেখলাম যে কি চাচ্ছ, সলভ করতে চাচ্ছ, তাই না? সলভ করবে এখন? সলভ তো করাই যায়, কিন্তু প্রবলেম হচ্ছে, আচ্ছা দেখি করো। আচ্ছা এই 3টা দেখি করো। করো দেখি। দ্রুত 1 মিনিটের মধ্যে অ্যান্সার করবো, 1 মিনিটের মধ্যে। ভাই আজকে জাস্ট প্যাসেজ পড়ান। আচ্ছা দেখো, দেখো এখানে কি বলা আছে যে উই স্পেন্ড মানি স্কার্সলি, হার্ডলি, অকেশনালি নাকি হ্যাবিচুয়ালি? হ্যাবিচুয়ালি হবে, কারণ আমরা প্রতিনিয়ত এটা করি। ওকে, একজন বলছে উই স্পেন্ড মানি অকেশনালি, সবসময় করি। তারপর দেখো ইউজিং ক্রেডিট কার্ড ইজ, এই যে ক্রেডিট কার্ড ইউজ করা আর লোন নেওয়া একই কথা, বলছিলাম কিনা একই কথা, তাহলে কি হবে সিমিলার টু। আবার দেখো কনজিউমার মানে কি, কনজিউমার মানে কি যে ভোক্তা, যে কিনে, কাস্টমার। তো এখানে আমাদের সেলার হবে না, ব্রোকার হবে না, ভ্যান্ডার হবে না, অবশ্যই কি হবে বায়ার। সো এখানে যে বিষয়টা, প্যাসেজগুলো যদি তুমি পড়তে পারো তাহলে ভাই এগুলো একবার ইজি। যদি তুমি প্যাসেজ তোমার ভালোভাবে পড়া থাকে তাহলে এগুলো ইজি, ঠিক আছে? আচ্ছা যেমন এখানে যদি তুমি করো, আচ্ছা এগুলো তো করতে পারবা, এখানে অনেক সময় লাগবে রে, এগুলো করতে দিলে সলভ করাতে সময় লাগবে। আর আজকে আমি 15 ঘন্টা, হ্যাঁ 14 ঘন্টা জার্নি করে আসছি। আমার শরীরটা ভালো নেই, এই জন্য ভাবছিলাম একটু কম পড়ি, আজকে শেষ করে দিব। নেক্সট একটা টানা ম্যারাথন ক্লাসে সবগুলো প্যাসেজ সলভ করাবো, সবগুলো না 7-8টা ন্যূনতম পড়ায় দিব। তা আমি চাচ্ছিলাম যে আগে যদি রিডিং পড়ায় যায় তাহলে তোমাদের পরবর্তীতে সলভ করাতে সুবিধা হবে। তোমরা রিডিং পড়ানোর পরে নিজেরা একটু দেখবা,
তখন আমি যখন কালকে লাইভ ক্লাসে সলভ করাবো তখন তোমাদের জন্য সুবিধা হবে, এটা চেয়েছিলাম। অনেকে বলতেছে প্যাসেজ কোয়েশ্চেন নিয়ে করেন। ভাই আজকের ক্লাসটা কি পিডিএফ দেওয়া হবে? ভাই এইটা তো তোমাদের বইতেই আছে, এটা পিডিএফ দিয়ে কি করবা ভাই? কিছু কিছু ছেলেপেলে আছে খালি পিডিএফ পিডিএফ পিডিএফ। এই প্যাসেজগুলো ভাই তোমাদের বইতে নাই। আছে তো নাকি? আমি চাচ্ছিলাম আজকে কয়েকটা প্যাসেজ পরে আগে রাখি, ঠিক আছে? ওকে, আচ্ছা আসো প্যাসেজগুলো পড়ি, একটু আগে রাখি। হ্যাঁ, দেখো কি বলা আছে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, তার মানে হচ্ছে দ্য অ্যাক্ট মানে কাজ, থিঙ্কিং ডিপলি, থিঙ্কিং মানে চিন্তা, এই যে দেখো ডিপলি মানে গভীরভাবে চিন্তার কাজ, অ্যান্ড কামলি শান্তভাবে, অ্যাবাউট সামথিং কোনো কিছু নিয়ে, তার মানে হচ্ছে কি এভাবে, হ্যাঁ, ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস, খুবই সতর্কতার সাথে, ইজ নোন অ্যাজ মেডিটেশন, এটাকে বলা হয় মেডিটেশন, ঠিক আছে? সো মেডিটেশন তোমাদের মধ্যে কেউ করছো কিনা আমাকে একটু বলো তো, তোমাদের মধ্যে কেউ কি মেডিটেশন করেছো কখনো? বলো। হেই, তোমরা কি ধ্যান করো না কখনো? হ্যাঁ, এটা হচ্ছে ধ্যান। এটা হচ্ছে কি ধ্যান, যে একবারে গভীরভাবে শান্তভাবে একবার খুব সতর্কতার সহিত মেডিটেশন। এটা কি বলে? মেডিটেশন। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেন আপ দ্য মাইন্ড। এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে মাইন্ডকে, তোমার মনকে ট্রেন আপ, প্রশিক্ষণ দেওয়া যায়। সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি। সিমিলার, একইভাবে মনে রাখবা, মনকে ট্রেন আপ করে কে? মেডিটেশন। আর শরীরকে ট্রেন আপ করে, ইয়েস, আমরা কি করি? আমরা কি করে থাকি? ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ দ্য বডি। বডির মানে ফিটনেসের জন্য আমরা যে ট্রেনিং করি সেটা তো আমাদের অবশ্যই মেডিটেশন না, আমরা মানসিক বা মনের যে ট্রেন আপ সেটা করে থাকি হচ্ছে মেডিটেশনের মাধ্যমে। আর শরীরটার হচ্ছে কি? ফিটনেস। তার মানে দেখো বডির আর বিষয় দুটা দিল। এবার হচ্ছে ভলটেয়ার এক্সপ্লেইনস মেডিটেশন ইজ দ্য ডিসোলেশন অফ থটস ইন ইটারনাল অ্যাওয়ারনেস আর পিওর কনসিয়াসনেস, যেটা আমরা অলরেডি বলেছি, যেটা হচ্ছে একটা খুবই খুবই মানে সূক্ষ্ম একটা সতর্কতার সহিত, অথবা একবারে খাঁটি মানে যেটাকে আমরা বলি একবার অন্য কিছু ভাবা যাবে না, এই একটা জিনিসই আছে, এটার মধ্যে আমার কি রাখতে হবে, অন্য কিছু না। আমাদের টেনশন তো মাথার ভিতর, মাথা ভর্তি টেনশন। সো একটা বিষয় নিয়ে ভাবার কথা বলা হয়েছে, উইদাউট অবজেক্টিফিকেশন, নোয়িং উইদাউট থিঙ্কিং, মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি। আচ্ছা, ফিনিটিউড অর্থটা কি কেউ কি জানো? দেখি তো তোমাদের কাছ থেকে। ফিনিটিউড হ্যাঁ, আচ্ছা মনে রাখবা, ইনফিনিটি মানে কি? অসীম। আর ফিনিটিড মানে হচ্ছে সীমাবদ্ধতা। মানে মাথায় রাখতে হবে, ইনফিনিটি মানে হচ্ছে অসীম, অসীমের মধ্যে সীমাবদ্ধতা রেখে। দেখো আমাদের কিন্তু চিন্তার সীমা নেই, বাট এই চিন্তার সীমানাটাকে একটা সীমাবদ্ধ জায়গা রেখে তুমি কি করতেছ? ভাবতেছ। মানে হচ্ছে এরকম, ধরো তুমি তোমার এইচএসসি এক্সাম নিয়ে চিন্তা করতেছ, এইচএসসি এক্সাম, 30 জুন পরীক্ষা, এই পরীক্ষা ভালো করতে হবে, এই পরীক্ষা ভালো করতে হলে আমার পড়াশোনা করতে হবে, কি আসতে পারে, এইটা আসতে পারে, ওইটা আসতে পারে, ওকে ওকে তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে সিন প্যাসেজ পড়লাম, এটা পড়লাম। মানে তুমি একটা জিনিস নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতেছো, এইটাই হচ্ছে কি মেডিটেশন। অ্যান্ড দেন এইটা হচ্ছে অসীমের মধ্যে সীমাবদ্ধ রাখবে। এখন তুমি ধরো কল্পনায় নিয়ে গেলে হবে না, তোমার চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এরপর বলছে ফ্রম দ্য অ্যানশিয়েন্ট টাইমস মানে হচ্ছে প্রাচীন সময় থেকে, মেডিটেশন হ্যাজ বিন আ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্র্যাডিশন
এই যে মেডিটেশনটা, ধ্যান ধারণা, এটা মানুষের ধর্মগত একটা ঐতিহ্য ছিল অ্যাজ আ ওয়ে অফ অ্যাচিভিং দ্য বডিজ রিলিজ ফ্রম ওয়ার্ল্ডলি ক্লেয়ার্স। মানে হচ্ছে বৈশ্বিক যেই ধ্যান অথবা বৈশ্বিক যেই মানে সময়গুলো, এগুলো থেকে একটু বাইরে গিয়ে বডিটাকে মুক্তি দেওয়ার জন্য এটা ভাবা হতো। অ্যান্ড ক্রিয়েটিং ইনার হারমোনি, এবং মনের মধ্যে হারমোনি, মিল, এই যে ভেতরগত মিল তৈরি করার জন্য, সুর, ঐক্যতান তৈরি করার জন্য এই কাজটা করা হয়। মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিস বাই পিপল টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন। আগে এটা ওয়ার্ল্ডলি কেয়ার্স অথবা এটা বডির রিলিজের জন্য এটা করতো, এবং এইখানে যে জিনিসটা মাথায় রাখতো এটা কিন্তু রিলিজিয়াস ট্র্যাডিশনও ছিল। বাট এখনকার মানুষ, বর্তমান সময় মানুষ যেই কারণে করে থাকে সেটা হচ্ছে টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন। মানুষের যে চাপ এবং মানুষের মধ্যে যে চিন্তা, সেগুলো কমানোর জন্য মেডিটেশন করে থাকে। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, এবং ধরো আমরা তো একটা জিনিস একটা জায়গায় ফোকাস থাকতে পারি না। বিশেষ করে এখানে দেখো অনেক ছেলে মেয়ে ক্লাস করতেছে, অনেকে ধরো এখানে আমার ক্লাস করতেছে কিন্তু অনেকে ফোকাস না। অনেকের কথা জরিনার, অনেকের মাথায় জরিনার কথা মনে আসে, অনেকে বিভিন্ন জনের কমেন্ট দেখে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, কমেন্টের রিপ্লাই দেয়, তোমার বাসা কই, ঠিক আছে, হ্যাঁ তোমার প্রোফাইল পিকচার সুন্দর, এগুলো ধরে পিটানো দরকার। সো এই যে ফোকাস আমাদের থাকে না, এই ফোকাস রাখার জন্য কি মেডিটেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর দেখো কি বলা আছে যে দেয়ার আর ট্রেনার্স, যে কিছু প্রশিক্ষণ দাতা আছে, হু হেল্প বিগিনার্স, যারা একবার শুরু করতে চায়, উইথ সাম এক্সারসাইজ, কিছু অনুশীলনের দ্বারা, সাচ এজ ইমপ্রুভ ব্রিথিং অ্যান্ড প্রোগ্রেসিভ রিল্যাক্সেশন। প্রথমত একবার শুরু থেকে এভাবে করা হয় যে আমাদের যে ব্রেথ নেই, শ্বাস প্রশ্বাস নেই, নিঃশ্বাস নেই, সেই বিষয়টাকে ধরে অ্যান্ড রিল্যাক্সেশনের বিষয়টা প্রথম বিগিনার্স যারা আছে এদেরকে এটা করা হয়। এরপর বলেছে আচ্ছা, তারপর দেখো ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচ, একবারে সবচেয়ে বেশি যে অ্যাপ্রোচটা বা প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে ইজ কনসেন্ট্রেশন, একাগ্রতা। কোনো একটা বিষয়ে ধরো তুমি নিজের সাথে একটা মানে তোমাদের যদি প্রশ্ন করি, ভাইয়া তুমি একটা বিষয় নিয়ে টানা 10 মিনিট ভাবছো কিনা? আমরা কিন্তু 10 মিনিট একটানা ভাবতে পারি না, যতই বলো ভাবতে পারি না। কারণ কি, আমাদের মন একদিকে ডাইভার্ট হয়ে যায়, ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, ঠিক আছে, আমাদের মধ্যে এই প্রবলেমটা আছে। সো এই কারণে এই জায়গার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, তোমার একাগ্রতা ধরতে হবে। তবে দেখো টু ডেভেলপ কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশন একাগ্রতা, এটা উন্নতি করার জন্য ওয়ান নিডস টু ফোকাস অন এ সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্টে তোমার কি করতে হবে, ফোকাস করতে হবে, ঠিক আছে। এন্ড দেন পরবর্তীতে কি বলেছে দেখো, সিন্স ফোকাসিং দ্য মাইন্ড, যখন তুমি মাইন্ড তোমার মনের মধ্যে ফোকাস করবে, চ্যালেঞ্জিং, যেহেতু বা যেই কারণে এই যে মনের ভিতরে ফোকাস করে এটা খুবই চ্যালেঞ্জিং। তুমি দেখো তুমি একটা বিষয় নিয়ে 10 মিনিটের বেশি ভাবতে পারবা না, 10 মিনিট না 5 মিনিটও ভাবতে পারবে না, একটানা একাগ্র চিত্তে, ঠিক আছে। সো এই বিষয়টা দেখো কি বলা আছে, পরবর্তীতে বলা আছে এটা চ্যালেঞ্জিং, আ বিগিনার মাইট মেডিটেট ফর অনলি আ ফিউ মিনিটস, অল্প কয়েক মিনিট তারা করতে পারে, অ্যান্ড দেন ওয়ার্ক আপ টু লঙ্গার ডিউরেশন, এবং আস্তে আস্তে সেটা অনেক কি হয়, বড় হয়। তারপর বলেছে মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি, এই মেডিটেশন কি করে, মেডিটেশন হচ্ছে দুশ্চিন্তা দূর করে, ব্রিংস এ স্টেট অফ কামনেস, এবং শান্ততা বা স্থিরতা এটা আনে। ইট ইনক্রিজ দ্য থিঙ্কিং অ্যাবিলিটি অফ হিউম্যান ব্রেইন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ মেডিটেশন, এখান থেকে প্রশ্ন এভাবে আসতে পারে, অথবা এখান থেকে একটা ফ্লো চার্ট আসতে পারে, শোয়িং দ্য বেনিফিটস অফ মেডিটেশন, তোমাদের কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ওকে। তারপর দেখো সো দ্যাট পিপল হ্যাভ বেটার কন্ট্রোল অফ দেয়ার ইমোশনস, এগুলো কিন্তু তাদের বেনিফিটস গুলো মেডিটেশনের। এবার দেখো দোজ হু প্র্যাকটিস মেডিটেশন ক্যান ওয়ার্ক টায়ারলেসলি, এবং যারা মেডিটেশন করে তারা একবারে নিরলসভাবে কাজ করে যেতে পারে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম, অনেকক্ষণ সময় ধরে। মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, এবং এটা রক্ত সঞ্চালনের উন্নতির জন্য এটা সাহায্য করে থাকে, ইন দ্য ব্রেন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি, এবং অন্যান্য শরীরের অংশে। ফাইনালি মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, এটা মানুষের সৃজনশীলতা বাড়ায়, সেলফ অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে টলারেন্স, এটা সহিষ্ণুতা বাড়ায়, এবং যে সচেতনতা সেটা বাড়ায়। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা কি কি পেলাম, আসো মেডিটেশন থেকে
কিভাবে আমরা আসলে মনে রাখবো বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, মেডিটেশনটা কি? এটা একটা স্টেট, এটা একটা অ্যাপ্রোচ। মানুষ নিজেকে একটা জায়গায় ফোকাসড রাখার জন্য, নিজের শরীরকে আমরা যেরকম ফিট রাখার জন্য আমরা ফিজিক্যাল ওয়ার্কগুলো করি, বাট এই মেডিটেশনটা টোটালি রিলেট হচ্ছে কির সাথে? মাইন্ডের সাথে। বলা আছে টোটালি হচ্ছে কি মাইন্ডের সাথে। এবং এটা তুমি কোন একটা বিষয়ে থিঙ্ক করবা, খুবই ডিপলি থিঙ্ক করবা এবং কামলি থিঙ্ক করবা এবং ফোকাসড ওয়েতে থিঙ্ক করবা। এটা হচ্ছে মেডিটেশন। সো মেডিটেশনের কিছু উপকারিতা সম্পর্কে বলা আছে। সো আমার কাছে মনে হয় যদি এইটা আসে, অনেক বোর্ডেই দেখবা যেটা ফ্লো চার্ট আকারে আসতে পারে অথবা এটা সামারি আকার আসতে পারে। সো যদি সামারি আকার আসে, তুমি মেডিটেশনটা কি এটা আগে লিখবা, লিখার পরে এর উপকারিতাগুলো লিখবা, কারণ এই পুরো প্যাসেজে এইটা মেডিটেশনটা কি এটা বুঝিয়েছে এবং এটা কেন উপকারী সেটা বুঝিয়েছে, আর কিছুই না। সো এখান থেকে আশা করি যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবা। বুঝাতে পারছি? ওকে, আচ্ছা, এগুলো অনেকগুলো আছে, এগুলো আমি পরের ক্লাসে সলভ করাবো ইনশাল্লাহ। আমি আরেকটা প্যাসেজ এটা তোমাদেরকে শেষ করে দেই। আজকে আসলে আমি খুবই টায়ার্ড, 14 ঘন্টা জার্নি করে টায়ার্ড হয়ে গেছি। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে অনেক বড় একটা ক্লাস নিয়ে তোমাদেরকে প্যাসেজগুলো পড়াবো, প্লাস হচ্ছে সলভ করাবো। হ্যাঁ, তো যেহেতু তোমাদেরকে আজকে বলছিলাম ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্সের ম্যারাথন ক্লাসের অপেক্ষা আছে, ওকে সমস্যা নেই। কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস দিব আগামীকাল আমি প্যাসেজের ক্লাসগুলো করাই, এরপরে করাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? পিডিএফ পাবো কই ভাই? এই শিল্পী, মেডিটেশন, তারপরে তোমাদেরকে স্পেন্ডিং মানি, এগুলো যেগুলো পড়াই সেগুলো সব বইতে আছে। পিডিএফ দিয়ে কি করবা? ওকে, আচ্ছা, তারপর দেখো এটা লাস্ট, আমি আজকে আর বেশি পড়াতে পারবো না। দেখো কি বলেছে, শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড ওয়েন শি ম্যারিড। এটা মোটামুটি সহজ আছে। 2008 সালে শিল্পীর 15 বছর বয়সে বিয়ে হয়, এবং এই যে কম বয়সে বিয়ে, এটা একটা মানে চিরচারিত একটা নিয়ম ছিল। কোথায়? রুরাল এরিয়ায়, মানে বাংলাদেশের গ্রাম অঞ্চলে। আফটার ওয়েডিং, তার বিয়ের পর, শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট প্রোভাইডস অ্যাডোলেসেন্স গার্লস উইথ দ্য টুলস নিডেড টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস। এখন সে বিয়ের পরে হচ্ছে একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে, সে হচ্ছে নারী ক্ষমতায়ন গ্রুপে বা দলে যোগদান করে, এবং সেখানে কি শেখানো হয়? আর্লি ম্যারেজ সম্পর্কে কিছু কালচারাল প্র্যাকটিস, এবং যে গর্ভপাত, আর্লি যেই গর্ভধারণের বিষয়গুলো, সেগুলো নিয়ে কি করা হয়? অনেক 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 বেশি ডিসকাশন করা হয়। এখানে তোমরা সামনে আরো পাবা। দ্য গ্রুপ অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশনগুলো ইনক্লুড রয়েছে বা অন্তর্ভুক্ত রয়েছে অন হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ। যেটা হচ্ছে যে আমরা একবার বাংলায় বলি, সেটা হচ্ছে যে একটা মেয়ের অথবা নারীর বিয়ে হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে শিশু জন্ম দেওয়া। সো এই রিপ্রোডাক্টিভ হেলথের কথা বলা হয়েছে, অ্যাজ ওয়েল এজ বলা হয়েছে ওয়ান অন ওয়ান কাউন্সিলিং, একজনের সাথে একজন, মানে একমুখী কাউন্সিলিং। ধরো হচ্ছে তুমি কোনো একটা প্রবলেম নিয়ে গেলা, সেটা নিয়ে বিস্তারিত সেই প্রবলেমের সমাধান করে দেওয়া, এবং সেখানে কি কি জিনিসগুলো নিতে হবে স্টেপ হিসেবে সেগুলো বলে দেওয়া। ইট অলসো অফার্স পিয়ার টু পিয়ার। অনেক সময় হচ্ছে যে 1 to 1 না নিয়েও একটা দলগত কি থাকে, পিয়ার টু পিয়ার মানে হচ্ছে কি দলগত সাপোর্ট। অ্যান্ড লাইফ স্কিলস ট্রেনিংস দ্যাট হেল্প অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ। এবং কিছু লাইফ স্কিল কি থাকে, ট্রেনিং থাকে, সেখানে বলা হয় বা সেগুলোর উদ্দেশ্য হচ্ছে সে নো টু আর্লি ম্যারেজ, যে বাল্যবিবাহ বিষয়টা সেটা যেন না বলা হয়, সেটা এখানে আলোচনা করা হয়। সো এখানে শিল্পীর বিষয়টা দেখো, এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ তুলে ধরা হয়েছে শিল্পীর মাধ্যমে। জাস্ট তাদের কাজগুলো এখন বলা আছে যে তারা আছে প্রায় 10,000 গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ। প্রায় 10,000-এর বেশি এখানে বলা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে হচ্ছে এনজিওর মাধ্যমে যেগুলো চলে। তারপর বলছে দ্য এনজিওস ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট, এবং এই এনজিওগুলো চলে হচ্ছে থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এই একটা প্রজেক্টের নাম, এটা একসাথে মনে রাখবা। কানাডাস, এগুলো মনে রাখার কিছু নাই, তোমাদের প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া থাকবে, মুখস্থ করার দরকার নাই। এখন আমি যদি বলি এটার নাম কি,
ভাই মুখস্থ করার দরকার নাই, তোমাদের প্রত্যেকটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই প্যাসেজ অনুযায়ী তুমি অ্যান্সার করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর দেখো ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, এবং একটা গ্রুপ সেশনে কি বলা হয়েছে, শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী বুঝতে পারে দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, যে বাল্যবিবাহ এবং অকাল যে গর্ভধারণ এটা সম্পর্কে সে জানতে পারে, বুঝতে পারে। ওয়াইল ম্যাটার্নাল মর্টালিটি রেট, মানে হচ্ছে যখন মাতৃমৃত্যু হার ইন বাংলাদেশ হ্যাজ ডিক্লাইন বাই নিয়ারলি 40% সিন্স 2001, মানে 2001-এর মধ্যে যেটা মানে ডিক্লাইন হয়েছিল 40%, দ্য রেট রিমেন্স হাই উইথ 194 maternal days per 1 lakhs live births in 2010, dropping from 322 in 2010. সো এখানে দেখো এটা কিন্তু তোমাদের বইতে একটু চেঞ্জ আছে, বইতে চেঞ্জ আছে, এবং এখানে প্রত্যেকটা যেই সংখ্যাগুলো দেওয়া আছে ওগুলো লেখা থাকবে প্যাসেজে। সো এই প্যাসেজটাতে আসলে অত বেশি মানে বুঝার কিছু নাই, এটা তো হচ্ছে সংখ্যাগত ডিজিট আছে, জরিপ আছে, এটা তুমি প্যাসেজ যেভাবেই আসুক তুমি অ্যান্সার করতে পারবা, কারণ এখানে খুব সুন্দরভাবেই তোমাকে প্যাসেজটা দেওয়া থাকবে। ঠিক আছে, সো আজকে মোটামুটি আমি এই জিনিসগুলো হচ্ছে জাস্ট একটু আইডিয়া দিলাম, বাট পরবর্তী ক্লাসে আমাকে একটু বলো তো, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের কি সামারি ফ্লো চার্ট সবগুলো সহ দিব, নাকি হচ্ছে যেহেতু সামারি ফ্লো চার্ট আমি ক্লাস নিয়েছি আমি সেগুলো আবার আলোচনা করতে চাচ্ছি না। ঠিক আছে, বা কালকে কোন সময় লাইভ হবে, কালকে কোন সময়, কালকে সন্ধ্যার সময় আমরা শুরু করব। আচ্ছা এখন আসো, কাল হচ্ছে আমরা সন্ধ্যায় নিব 7:30টায়। ঠিক আছে, 7:30 নেব। আমি আজকে জার্নি করে এসে একবারে অবস্থা খারাপ, ভাবছিলাম যে আজকে ক্লাসটা নিতে পারবো না, তারপর তোমরা অনেকে অপেক্ষা করে আছো, এই জন্য একটু ইয়ে করে দিলাম। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কালকে আমাদের একটু টানা অনেক বড় ক্লাস হবে, সো ওইভাবে প্রস্তুতি নিও। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।